টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য গদ্যাংশ ভানু সিংহের পত্রাবলী নিয়ে আজ আলোচনা করব। এই ভানু সিংহের পত্রাবলী নামক গদ্যাংশটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠির সংকলন ভানু সিংহের পত্রাবলী গ্রন্থ থেকে এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এই পাঠ্যাংশে লেখক দুটি দিনের চিঠির উল্লেখ করেছেন। সেই দুটি দিন হল 1329 বঙ্গাব্দের 29শে আষাঢ় এবং 2রা শ্রাবণ। এই দুটি পত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে কবি কলকাতা শহরকে খুব একটা পছন্দ করেন না। কলকাতার বৃষ্টি কবির একেবারেই পছন্দ নয়, কারণ কলকাতায় নববর্ষার বৃষ্টি বাড়ির ছাদগুলিতে ঠোকর খেতে খেতে তার নৃত্যগান ইত্যাদি হারিয়ে ফেলে। অথচ শান্তিনিকেতনের বৃষ্টি কবির মনের মধ্যে এক অনবদ্য সুর সৃষ্টি করে। গোটা প্রকৃতির মধুর আওয়াজ হিল্লোল কবি অনুভব করতে পারেন। কলকাতায় বর্ষামঙ্গল হওয়ার কথা কবি সন্দেহ প্রকাশ করেছেন। কলকাতায় বর্ষামঙ্গল শান্তিনিকেতনের মতো অতটা জমবে না। আর কবির গান যিনি গুনগুন স্বরে গান, সেই দীনুবাবু শারীরিক অসুস্থতার জন্য কলকাতায় এলেও তিনি কবির মতো কলকাতা ছেড়ে পালাতে পারলে বাঁচেন। অর্থাৎ কবি এই চিঠির মাধ্যমে জানাচ্ছেন তিনি কিন্তু কলকাতা শহরকে খুব একটি পছন্দ করতেন না। তার কাছে পছন্দের ছিল গ্রাম্য পরিবেশ, গ্রাম্য প্রকৃতি। অন্য একটি চিঠিতে কবি জানিয়েছেন উত্তরবঙ্গের এক অন্যতম উল্লেখযোগ্য নদী আত্রাই নদীর কথা। সেই নদীতে কবি ভেসে চলেছেন। গ্রাম বাংলার সজল চিত্র কবির চোখে ধরা পড়েছে। গ্রাম বাংলার প্রকৃতির মাঠঘাট জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। বাদলের সায়ান্নের ছায়াছবি কবি উপভোগ করেছেন। এক আধবার সূর্যাস্তের স্নান ম্লান আভায় বৃষ্টিধারার ওপর ক্ষীণ প্রয়াসের মতো ঝরে পড়েছে। আর এই সময় কবির গান লিখতে ইচ্ছে করলেও তার চোখ দুটি কেবলমাত্র বাইরের দিকেই চায়। বোলপুরে কবি দীর্ঘদিন ডাঙায় কাটিয়ে আসার পর কবির দিকেই থাকতে চান। নদী আর আকাশের মিলন কবি দু চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে চান। কবির কাছে আকাশ যেন কেবল নিজের সারা জলের মধ্যেই পেয়েছে। আর সেদিন রাত্রের গাড়িতেই কলকাতায় ফিরে যেতে হয়েছিল বলে কবির মন খারাপ হয়ে পড়েছিল। অর্থাৎ এই পাঠ্য গদ্যাংশটির মধ্য দিয়ে কবি যেটা বলতে চেয়েছেন, কবির মন ছিল সতত সঞ্চরণশীল। অর্থাৎ তিনি তার মনকে কোনো একটা জায়গায় স্থায়ী করে রাখতে পারতেন না। তার ভাবনা, তার উপলব্ধি, তার অনুভূতিবোধ তাকে সবসময় চঞ্চল করে রাখত। তার পক্ষে নির্দিষ্ট একটি স্থানে থাকা অসম্ভব ছিল। আর এই ক্ষেত্রে কলকাতাকে তো তিনি 1 নম্বরে রেখেছিলেন। অর্থাৎ কলকাতায় থাকতে কবির কোনোদিনই খুব একটা ভালো লাগতো না। বরং কবির কাছে প্রকৃতির উদার মুক্ত পরিবেশ তাকে শান্তি দিত। নদী কবিকে গতিবেগ দেয়। প্রকৃতির সুন্দরতা কবির মনকে যেন সর্বাঙ্গীন অনুভূতি দেয়। আর তেমনভাবেই সবাইকে কবি প্রকৃতির আহ্বানে সাড়া দিতে উৎসাহিত করেছেন এই চিঠি দুটির মধ্য দিয়ে। তোমাদের আমি এখন এই গদ্যাংশের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আলোচনা করব। যেমন এখানে আছে শ্যামলতা। শ্যামলতা শব্দের অর্থ সবুজ। ডাঙা বলতে বোঝায় স্থলভাগ। গিলে মানে গলাধকরণ করে। লেপা বলতে আচ্ছাদিত বা কোনো কিছুর ওপর তরলের আস্তরণ। করুণ মানে ক্ষীণ বা অস্পষ্ট। পুলক শব্দের অর্থ আনন্দ। কইতে বলতে বলতে। নববর্ষা বলতে বোঝায় বর্ষার প্রথম আগমন। ঠোকর মানে হোঁচট। খোড়া বলতে পা না থাকা। উত্তরীয় মানে চাদর বিশেষ। জটা জাল, জটার জাল। এসরাজ এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ। স্থির মানে নির্দিষ্ট। আচ্ছন্ন শব্দের অর্থ ছেয়ে থাকা। পরিপূর্ণ শব্দের অর্থ
ভর্তি। খরতর মানে হচ্ছে বেগে, দ্রুত বেগে। শৈবাল শব্দের অর্থ শ্যাওলা। ঘনিমা মানে ঘন অঞ্চল। পল্লী বলতে গ্রাম বাংলা বা পাড়াগাঁয়ের কথা বলা হয়েছে। আঙিনা মানে উঠোন। নিবিড় মানে ঘন ভাবে অবস্থিত। সায়াহ্ন বলতে বিকাল, অর্থাৎ গাঢ় অন্ধকার নেমে আসার আগের মুহূর্ত। ম্লান মানে মলিন। সান্ত্বনা মানে স্তব বাক্য। ক্ষীণ মানে দুর্বল। প্রয়াস মানে চেষ্টা। এবং ছায়াবিষ্ট শব্দের অর্থ ছায়ায় আবিষ্ট বা আবৃত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্ন পত্রাবলীর বেশিরভাগ চিঠি তার ভাইঝি ইন্দিরা দেবীকে লিখেছিলেন। এই ইন্দিরা দেবী ছিলেন ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। 1899 খ্রিস্টাব্দে ইন্দিরা দেবীর সঙ্গে প্রমোদ চৌধুরীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই মহান ব্যক্তির 1960 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল, অর্থাৎ ইন্দিরা দেবীর মৃত্যু হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। এই তথ্যগুলো তোমাদের জেনে রাখা দরকার, কারণ এগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও ডমরু হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যার কথাই পাঠ্যাংশে আছে। আকৃতিগতভাবে এর মধ্যভাগ হয়ে থাকে সরু। শিবের হাতের বাদ্যযন্ত্রটিও ডমরু বিশেষ। আর এই যন্ত্র থেকে ডমডম শব্দ হয় বলে এর নাম হয়েছে ডমরু। এই ভানুসিংহ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই নামে ব্রজবুলি ভাষার মতো করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর ঢঙে গান রচনা করেছিলেন। এছাড়াও হাট নামে যতীন্দ্রনাথ সেনগুপ্তের একটি বিখ্যাত কবিতা আছে, যেটা তোমরা প্রত্যেকেই ষষ্ঠ শ্রেণীতে পড়েছ। তার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ সেই হাটের কথাই বলা হয়েছে। হাটের পরিবেশ, হাটের প্রকৃতি। ক্রিয়ার কাল বলতে বোঝায় ক্রিয়া সংগঠনের সময়, অর্থাৎ যে সময় কাজ হয় তাই হলো ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আবার মৌলিক এবং যৌগিক হিসেবে কালকে অন্য 2টি ভাগে ভাগ করা যায়, আর এদের প্রত্যেকটার উপবিভাগ আছে। এখানে সাধারণ, ঘটমান, পুরাগঠিত যে সমস্ত নামগুলি উল্লেখ আছে সেগুলো এই উপবিভাগেরই নাম। আর গঠনগত দিক অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তবে এছাড়াও মিশ্র বাক্য বলে আরেক শ্রেণীর বাক্যও বাংলা ব্যাকরণে লক্ষ্য করা যায়। এই গদ্যাংশের ওপর এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা আজকে আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।